স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে পুরো সংবাদে। করোনা নিয়ন্ত্রণে 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন দিতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এবারে লকডাউনে জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। এর আগে পরিস্থিতি সামাল দিতে দেশের সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় 2 সপ্তাহের লকডাউনের সুপারিশ করে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। করোনার সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন, যেখানে দূরপাল্লার বাস ছাড়া সবকিছুই অনেকটা স্বাভাবিক। খুলে গেছে দোকানপাট, শপিং মলও, চলছে গণপরিবহন। স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না সাধারণ মানুষ। এমন লকডাউনে তাই হু হু করে বাড়ছে সংক্রমণ। লম্বা হচ্ছে করোনার কাছে হার মানা মানুষের মৃত্যুর মিছিল। একদিনে সর্বোচ্চ 74 জনের মৃত্যু দেখেছে বাংলাদেশ। গেল এক সপ্তাহ ধরে প্রতিদিন নতুন সংক্রমণ হচ্ছে গড়ে প্রায় 7000। পরিস্থিতি সামাল দিতে দেশের সিটি কর্পোরেশন এবং পৌরসভা এলাকায় অন্তত 2 সপ্তাহের জন্য কঠোর লকডাউনের সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। আমরা আসলে সর্বাত্মক যে লকডাউনের জন্য সরকারের কাছে অনুরোধ করেছি। আমরা বলেছিলাম ওই মুহূর্ত থেকে মানে আপনার এর মধ্যে যাতে কোনো রকমের আপনার গ্যাপ দেওয়া না হয়। গ্যাপ দেওয়া হলে যখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু মুভ করে যায়, তো সেই জন্য তাৎক্ষণিকভাবে যে আপনার কঠোরতার সাথে যে লকডাউন দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। শুক্রবার সকালে সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনের ইঙ্গিত দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতা কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। তাই সরকার জনস্বার্থে আগামী 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা ভাবনা করছে। এরপর জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণমাধ্যমকে জানান, 14 এপ্রিল থেকে সারা দেশে কঠোর লকডাউনে যাচ্ছে সরকার, যেখানে জরুরি সেবা ছাড়া গণপরিবহন ও কারখানা কিছুই খোলা থাকবে না। 14 তারিখ থেকে আমরা 20 তারিখ পর্যন্ত এক সপ্তাহের জন্য একটা কঠোর লকডাউনের একটি ব্যবস্থা, পরিপূর্ণ কমপ্লিট লকডাউন। কঠোর লকডাউনের ভিতরে কোনো অফিস আদালত খোলা থাকবে না এবং সেখানে শুধু জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। আমরা চাইবো যে এক সপ্তাহ মানুষজন একদম ঘরে থাকবে। গেল 5 এপ্রিল ভোর 6টা থেকে 11 এপ্রিল রাত 12টা পর্যন্ত সারা দেশের শপিং মল, দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ হচ্ছে না কিছুই। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। দেশে করোনায় আরও 63 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন 9584 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও 7462 জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্ত 6,73,594 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,511 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 5,68,541 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 33,654টি। গত 24 ঘন্টায় রোগী শনাক্তের হার 23.57%। আর এখন পর্যন্ত শনাক্তের হার 13.62। শনাক্ত হার বিবেচনায় সুস্থতার হার 84.40%। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.42%। করোনা সংক্রমণে রাজধানীর সরকারি বেসরকারি হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। দেশের অন্যান্য হাসপাতালেও বেড না পাওয়ার হাহাকার। রোগীদের অভিযোগ, রাজধানীর কোনো হাসপাতালে আইসিইউ সিট খালি নেই। চিকিৎসকরা বলছেন, যে হারে রোগী বাড়ছে তাতে করোনা সংক্রমণ ঠেকানোর কোনো বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। পেরিয়ে গেছে 1 বছর, অথচ কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার মান কিংবা হাসপাতালের সক্ষমতা রয়ে গেছে অনেকটা আগের মতোই। সংক্রমণ ঊর্ধ্বমুখী 2 সপ্তাহ পেরিয়ে গেলেও বাড়ছে না হাসপাতাল কিংবা বেডের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর অবশ্য বরাবরের মতোই শুনিয়ে যাচ্ছে নানা আশ্বাসের বাণী। সরেজমিনে গিয়ে দেখা যায় ভেতরে সিট নেই। এজন্য হাসপাতালের বাইরেই অক্সিজেন লাগিয়ে কিংবা অ্যাম্বুলেন্সে রেখেই চলছে কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা। সম্প্রতি অস্বাভাবিকভাবে করোনা রোগী বেড়ে যাওয়ায় রাজধানীর বেশিরভাগ হাসপাতালের চিত্রই অনেকটা একই রকম। আইসিইউর একটা ব্যবস্থা করা যায় নাই,
একটা মানুষের কোনো চিকিৎসা হচ্ছে না, শুধুমাত্র ওইগুলো ফেলে রাখছে। আমি বেডের জন্য আসছি, আজ কয়েকদিন যাবত বেড পাচ্ছি না। এবং এই রোগীগুলো নিয়ে কোথায় যাব, এর একটা বিহিত হওয়া দরকার। করোনার জন্য সিট আরো বাড়াতে হবে যাতে করে আমরা সবাই সুষ্ঠু চিকিৎসাটা পাই। চিকিৎসকরা বলছেন জনগণকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে। মানুষ এভাবে যদি চলাফেরা করে, স্বাস্থ্যবিধি না মেনে চলে, তাহলে কিন্তু সংখ্যাটা ছড়িয়ে গেলে কিন্তু এটা ব্যবস্থাপনার মধ্যে আনাটা খুবই আমাদের সবার জন্য কষ্টকর হয়ে যাবে। যে সারা বিশ্বের জন্য এটা একটা চ্যালেঞ্জিং। সে কারণে সবাইকে আহ্বান জানাবো, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। এই অবস্থায় হাসপাতালে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এদিকে সরকার করোনা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংকটময় এই মুহূর্তে সরকারের উচিত সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে করণীয় ঠিক করা। ফখরুল আরও বলেন, জরুরি ভিত্তিতে করোনা বিশেষায়িত হাসপাতালগুলোয় শয্যা ও আইসিইউ সংখ্যা বাড়াতে হবে। শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব দাবি তুলে ধরেন। সম্পূর্ণ ব্যর্থ হয়েছে জনগণকে এই জীবন ও জীবিকার ক্ষেত্রে সুরক্ষা দিতে। রাজনৈতিক দলগুলো এবং ব্যক্তি সংঘগুলোর সঙ্গে আপনার আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন অতি দ্রুত, এবং অতি দ্রুত এই হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণের বেড এবং পর্যাপ্ত পরিমাণের আইসিইউ বেড এবং একই সঙ্গে আপনার অন্যান্য সুবিধাগুলো তৈরি করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। লকডাউনের 4 দিন পর খুলেছে রাজধানীর বিপণী বিতানগুলো। শুক্রবার দিনের শুরুতে ক্রেতা সমাগম কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে। সব শপিং মলের সামনে স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি থাকলেও মার্কেটের ভিতরে ছিল ঢিলেঢালা ভাব। ক্রেতারা জানান, করোনার প্রকোপ থাকলেও ফের দোকান বন্ধ হওয়ার আশঙ্কায় আগেভাগে ঈদের কেনাকাটা সেরে ফেলছেন তারা। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। খুলল কোটি মানুষের আয় রোজগারের দুয়ার, কিন্তু যে ভয় আর আশঙ্কায় 4 দিন আগে দ্বিতীয়বারের মতো বন্ধ করা হয় দোকান আর বিপণী বিতান, শুক্রবার সেই আশঙ্কা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে দোকানপাট খোলেন ব্যবসায়ীরা। ফলস্বরূপ স্বাস্থ্যবিধি মানতে সব ছোট বড় মার্কেটের সামনে রাখা হয় হাত ধোয়া আর স্যানিটাইজারের ব্যবস্থা। কড়াকড়ি করা হয় মাস্ক পরা নিয়ে, কিন্তু মার্কেটের ভিতরে ঢুকতেই সবার মধ্যে দেখা যায় ঢিলে ঢালা ভাব। আমরা না মানলে কেমন হইব? আমরাই তো সচেতন করব। প্রত্যেকটা দোকানে আমরা হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের ব্যবস্থা করেছি। আমরা স্বাস্থ্যবিধি মানা ছাড়া কেউ মার্কেটে প্রবেশ করবো না। প্রত্যেকের মুখে 100% আমরা মাস্কটা এনশিওর করতে চাই। এইটা যদি আমরা আগামী 5 দিন সরাসরি প্রতিপালন করতে না পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আগামী দিনে দোকান খোলা রাখা কোনো সুযোগ থাকবে না। তবে মার্কেট খোলার প্রথম দিনে ক্রেতাদের ভিড় খুব একটা দেখা যায়নি। যারা এসেছেন তারা জানান, ঈদের আগে মার্কেট বন্ধ থাকার আশঙ্কায় কেনাকাটা সেরে ফেলছেন। এখানে আসছে একটু কসমেটিক কিনতে। ঝুঁকি তো আছে, তারপরে তো দরকার, যদি বাচ্চাদের সামনে আসলে গতবারও তো এরকমই ছিল, বাচ্চা কাচ্চা আসলে এবার চাচ্ছে মন থেকে। আগামীতে কি হয়ে যায়, কি হইতে পারে দেশের পরিস্থিতি বলতে পারি না, এই জন্যই আগে আসে। স্বাস্থ্যবিধি মেনে বিপণী বিতান খোলা হয়েছে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে। তবে সেখানেও খুব একটা ভিড় দেখা যায়নি। আসলে গরমের জন্য মাস্ক পরতে ভালো লাগে না, যে কাস্টমার আসার আগে আমরা সবাই পরে থাকি। মানে এখনই খানে ব্যথা হতেছে, এখনই খুললাম। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীনতা দেখা গেছে রাজধানীর বিভিন্ন বাজারে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। লকডাউনের 5ম দিন ছুটির দিন হলেও সবকিছু ছিল সীমিত পরিসরে খোলা। চলাচলে সরকারি বিধিনিষেধ মানছেন না বেশিরভাগ মানুষ ও গণপরিবহনের সংশ্লিষ্টরা। চালকরা স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাচ্ছেন বললেও বাস্তব চিত্র ছিল ভিন্ন। মানছেন না সম্পূর্ণ স্বাস্থ্যবিধি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এতে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। মাসুদ আল আবুনির প্রতিবেদনে বিস্তারিত। করোনা সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন, কিন্তু খোলা রয়েছে অফিস, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রায় সব গণপরিবহনও। এমন অবস্থায় কতটা রোধ করা সম্ভব হচ্ছে এই মহামারী, প্রশ্ন সাধারণ মানুষের। না, আমি এখানে নিরাপদ না, কারণ আমি মাস্ক পরছি, আমার পাশে যে বসে আছে সে মাস্ক পরে নাই। তার যদি করোনা হয়ে থাকে তারপরেও তো আমার কাছে আসার সম্ভাবনা থাকে। নিজেকে মাস্ক পরতে হবে, অন্যকে মাস্ক পরাতে হবে। রাজধানীর অন্যতম প্রবেশ পথ আব্দুল্লাপুরে মানুষের চলাচল আগের মতোই। কেউ বের হচ্ছেন প্রয়োজনে, কেউ বা অপ্রয়োজনে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও সাধারণ মানুষ ঠিকই বেশি ভাড়া দিয়ে ছুটছেন ঢাকার বাইরে। কেউ প্রবেশ করছেন ঢাকায়। জি, এতগুলো মানুষ তো
পিছনে পিছনে দুইজন, পিছনে দুইজন, সামনে একজন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে চলাচল নিষেধ। কোথায় যাচ্ছেন? যাচ্ছে ময়মনসিংহ। সব গণপরিবহন চলাচল করলেও কিছু বাসে যাত্রী কম, তবে উল্টা চিত্র আছে বিভিন্ন বাসে। যাত্রী নিচ্ছেন নিয়ম নীতি আর স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই। যাত্রীদের তোলার সময় বেশিরভাগ বাসই ব্যবহার করছেন না হ্যান্ড স্যানিটাইজার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও ছিল প্রতিদিনের চিত্র। বিদেশ থেকে আগত যাত্রীদের নিয়ম মেনে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে, তবে স্বাস্থ্যবিধি এখানেও ছিল উপেক্ষিত। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতি চললে করোনা সংক্রমণ আরো ভয়াবহ হবে। ভিড় গাদাগাদিতে একদিকে যেমন করোনা সংক্রমণ বাড়বে, অন্যদিকে বড় শহর থেকে তারা করোনাকে বহন করে গ্রামে নিয়ে গেল। সব মিলেই কিন্তু করোনার বিস্তারই তাতে সহায়ক হলো। করোনা প্রতিরোধের জন্য বিজ্ঞান ভিত্তিক পদক্ষেপ ব্যতিরেকে অন্য কোনো কিছুই আসলে দেওয়া উচিত না, সম্ভব নয়। শুক্রবার ছুটির দিন হওয়ায় রাজধানীর কোনো সড়কে গণপরিবহন ও সাধারণ মানুষের চলাচল অন্যান্য দিনের তুলনায় ছিল সীমিত। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। জানাবো বৈশ্বিক করোনা পরিস্থিতির খবর। বিশ্বে ব্যাপকভাবে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। 24 ঘন্টায় আরো 7,33,000 আক্রান্ত এবং 13,000-এর বেশি প্রাণহানি হয়েছে বিশ্বজুড়ে। চলতি সপ্তাহে টানা 3 দিন সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড গড়েছে ভারত। একদিনে সেখানে 1,31,000-এর বেশি আক্রান্ত ও 802 জনের মৃত্যু হয়েছে। এদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিনের সেলফ লাইফ 6 থেকে 9 মাস বাড়ানোর জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রস্তাব খারিজ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর ভ্যাকসিনটি সেরামের কাছ থেকে কেনার পরিকল্পনা বাতিল করেছে আফ্রিকান ইউনিয়ন। অন্য প্রসঙ্গ, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার ভিন্ন পথে হাঁটছে উল্লেখ করে সংকট মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন সরকারের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি। শুক্রবার ঝটিকা সফরে ঢাকায় এসে যৌথ ব্রিফিংকালে এক প্রশ্নের উত্তরে তিনি এই আহ্বান জানান। এ সময় বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ঢাকা ও ওয়াশিংটন এক হয়ে কাজ করারও আশাবাদ ব্যক্ত করেন জন কেরি। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। আগামী 22-23 এপ্রিল জলবায়ু সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে শুক্রবার ঢাকায় আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি। একদিনের সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন তিনি। জানা যায়, আসন্ন সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দেশগুলোর নেতৃত্বে বাংলাদেশের অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ স্বীকৃতি পাবেন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে বৈঠক করেন তিনি। বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু নীতি, বিনিয়োগ, উদ্ভাবন এবং টেকসই অর্থনৈতিক বিকাশের মাধ্যমে সমৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন কেরি। পরে যৌথ ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে পরিবেশ বিপর্যয় ঘটছে কক্সবাজারে। This 1.1 million Rohingya, they're destroying our forest and as well as ecosystem. We hope that the US proactive initiative can help them for a safe and dignified return back to their country for a decent living. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে জন কেরি বলেন, ঢাকা ওয়াশিংটন এক হয়ে কাজ করতে পারে। I'm here in Bangladesh after being in India and the UAE, both of which nations pledged to raise ambition and to do more in order to try to address this crisis. এক প্রশ্নের উত্তরে মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রোহিঙ্গা সংকট মোকাবিলা বাংলাদেশের একার দায়িত্ব না বলে মন্তব্য করেন জন কেরি। The global community needs to help step up. This is not a responsibility for Bangladesh alone. I know that we fought very hard to try to see Myanmar move in a different direction. করোনা মোকাবেলায় বহুজাতিক সমন্বিত উদ্যোগের উপরও জোর দেন মার্কিন দূত জন কেরি। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অফ এডিনবরা প্রিন্স ফিলিপ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 99 বছর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট।
অসুস্থ বোধ করায় গেল 16 ফেব্রুয়ারি প্রিন্স ফিলিপকে হাসপাতালে নেওয়া হয়। প্রায় 1 মাস হাসপাতালে কাটিয়ে সবে বাড়ি ফিরেছিলেন। গাড়িতে বসেই হাসি মুখে হাত নেড়েছিলেন ক্যামেরার সামনে, কিন্তু শেষ রক্ষা হলো না। 99 বছরের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। শুক্রবার সকালে প্রাসাদেই তার মৃত্যু হয়। ফিলিপসের সঙ্গে রানী এলিজাবেথের বিবাহে অনীহা ছিল রাজপরিবারের, তবে সব বাধা পেরিয়ে 1947 সালে প্রিন্স এলিজাবেথকে বিয়ে করেন ফিলিপস। এর 5 বছর পর প্রিন্সেস এলিজাবেথ ব্রিটেনের রানী হন। তাদের দীর্ঘ 73 বছরের দাম্পত্য ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে অনন্য নজির হয়ে রয়েছে। শুধু তাই নয়, পুত্রবধূ ডায়নার প্রতিও অত্যন্ত স্নেহ ছিল তার। কিউক অফ এডিনবারার প্রতি শ্রদ্ধায় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সহ বিশ্ব নেতারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী এই দেশের সর্বশেষ বেঁচে থাকা একজন তিনি। অসংখ্য তরুণকে অনুপ্রাণিত করেছেন। শুধু ব্রিটিশ রাজ পরিবার নয়, গোটা ব্রিটেনবাসী মনে রাখবে তাকে। জীবিতকালে প্রিন্স ফিলিপ জানিয়ে দিয়েছিলেন তার শেষকৃত্য যেন ঘটা করে পালন না করা হয়। তার শেষ ইচ্ছা মতো কটেজের বাগানে সমাহিত করা হতে পারে তাকে। মাসুদ রানা, নিউজ 24। অপহরণ করে টাকা আদায়ের অভিযোগে র্যাবের 4 সদস্যকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় জড়িত আরও 2 জন পলাতক আছেন। তাদের মধ্যে একজন বিজিবির সদস্য, একজন আইন শৃঙ্খলা রক্ষাকারীর সদস্য নন। ডিএমপি কমিশনার জানান, টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার 4 জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হলেও 4 জনকেই তাদের নিজ নিজ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। আর র্যাব মুখপাত্র জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। একজনকে অপহরণ করে তার কাছে 2 কোটি টাকা চাইছে। তারপরে 12 লাখ টাকা নেগোসিয়েশন হয়েছে। এক পর্যায়ে তার বোন যখন টাকা দিতে যাবে তখন পুলিশের সাথে যোগাযোগ করছে। পরে পুলিশ 2 জন সদস্যকে ওই টাকা দেওয়ার সময় সিএনজি থেকে আটক করে। এরপরে 2 জন খুব পলাতক আছে। তদন্ত করছি। তদন্তে যদি ভাইয়া তারা আসলেই দোষী সাব্যস্ত হয় বা প্রমাণিত হয় যে তারা এই অপহরণের সাথে জড়িত, আমাদের সদস্য, আমাদের কোনো এক সদস্য জড়িত থাকে, তাহলে আমরা অবশ্যই তাদের ব্যাপারে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করব। আগামী 30 মে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় শিশু বক্তা খ্যাত মাওলানা রফিকুল ইসলামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত। শুক্রবার মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এই দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া। এর আগে বৃহস্পতিবার রফিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মতিঝিল থানায় মামলা করা হয়। বুধবার রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে রফিকুল ইসলামকে নেত্রকোনা থেকে আটক করে র্যাব। ফরিদপুরের সালথায় সহিংসতা ঘটনায় নতুন করে আরও 4টি মামলা করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় 5টি মামলায় মোট আসামি করা হয়েছে 16,800 জনকে। 36 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সালথা থানায় নতুন যে 4টি মামলা হয়েছে তার একটি করেছেন মুক্তিযোদ্ধা বাচ্চু মাতব্বর। এর আগে বুধবার সালথা থানায় উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে আরও একটি মামলা করেন। নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীতে লঞ্চডুবির ঘটনায় 14 আসামির মধ্যে নাবিক ও চালক সহ 5 আসামিকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে শুনানি শেষে আদালত এই আদেশ দেন। একই সঙ্গে অপর 9 আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকা থেকে আসামিদের গ্রেফতারের পর সন্ধ্যায় নারায়ণগঞ্জে নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড। কক্সবাজার সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি সৈকতে ভেসে এলো বিশাল আকৃতির মৃত নীল তিমি। গভীর সাগরে বড় জাহাজের ধাক্কায় তিমিটির মৃত্যু হতে পারে বলে ধারণা পরিবেশবিদদের। এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন দ্রুত মৃত তিমিটি মাটিতে পুঁতে ফেলা হবে। কক্সবাজার থেকে আইবুল ইসলামের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 44 ফুট দীর্ঘ মৃত তিমিটির ওজন আনুমানিক 2.5 টন। তিমিটি পচে গেছে, দুর্গন্ধও ছড়াচ্ছে। এর পেছনের দিকের অংশে বড় ক্ষত রয়েছে। শুক্রবার দুপুরে ভেসে আসা মৃত তিমি দেখে স্থানীয়রা বন বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরে খবর দেন। হিমছড়ির সৈকতে মৃত
তিমিটি ভেসে আসে। আমরা এটি দেখতে ঘটনাস্থলে যাই, দেখতে পাই এই তিমির শরীরে বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত, অনেকটা দুর্গন্ধ বের হচ্ছে। তাই মনে করছি এটা কমপক্ষে 7-8 দিন আগে এটা গভীর সমুদ্রে মারা গেছে। বিকাল পর্যন্ত তিমিটি উদ্ধারে কোনো তৎপরতা শুরু হয়নি, তবে দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরিবেশবাদী সংগঠন বলছে তিমিটি অন্তত 1 সপ্তাহ আগে মারা গেছে বলে তাদের ধারণা। জেলা প্রশাসন জানায় দ্রুত সময়ের মধ্যে মৃত্যুর কারণ নির্ধারণ করে তিমিটিকে মাটিতে পুঁতে ফেলা হবে। এটা আইডেন্টিফাই করাটা একটু কঠিন। আমরা যে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছে, আমাদের মৎস্য বিভাগ রয়েছে, তাদের যারা টেকনিক্যাল পার্সন তারা এটা আসবেন। আমাদের ইতিমধ্যেই বন বিভাগ যারা বন্যপ্রাণী এবং সামুদ্রিক প্রাণী সংরক্ষণের সঙ্গে জড়িত তারাও এখানে এসছেন, তারা এটি দেখছেন। আমাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে এটার একটা সমাহিত করার প্রয়োজন। 1996 ও 2008 সালে পৃথক দুটি বিশাল তিমি এভাবে ভেসে এসেছিল। দীর্ঘদিন পর আবার বিশাল মৃত তিমি সৈকতে ভেসে এলো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জানাবো বইমেলার খবর। শুক্রবার ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় থাকলেও অমর একুশে বইমেলায় পাঠকদের সংখ্যা ছিল নেহাত হাতে গোনা। ঘটা করে নতুন করে বইয়ের মোড়ক উন্মোচিত হলেও বিক্রি হয়নি আশানুরূপ। এমনটা চলতে থাকলে উঠবে না স্টল আর প্যাভিলিয়ন ভাড়া, বলছেন প্রকাশকরা। সুকন্যা আমিরের রিপোর্ট। অমর একুশে বইমেলার শেষ শুক্রবার, তাই অন্যান্য দিনের তুলনায় বাড়বে ভিড়, বাড়বে বই বিকিকিনি। এমন আশা থাকলেও বাস্তবের চিত্র বলে ভিন্ন কথা। গুটি কয়েকজনের হাতে বই থাকলেও বেশিরভাগই এসেছেন দর্শনার্থী হয়ে। প্রকাশকরা বলছেন এমনটা চলতে থাকলে স্টল ভাড়া গোছাতেই হিমশিম খেতে হবে তাদের। গতবারের সেলসের তুলনায় এইবারের সেলস 25%-এর চেয়েও কম হচ্ছে। তো আমাদের মেলার যেই খরচপাতি আছে ওগুলাই উঠাতে কষ্ট হচ্ছে। বইমেলাতে এখন এখান থেকে আমরা যেতেও পারছি না, থাকতেও পারছি না, এরকম একটা সিচুয়েশনে আছি। অন্যান্য যে বইগুলো প্রকাশিত হওয়ার কথা ছিল আমরা প্রায় সবগুলো বই আটকে দিয়েছি। গেল বছরও পাঠকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন, তবে এবছরের চিত্র উল্টো। নতুন বই প্রকাশ হচ্ছে ঠিকই, কিন্তু বিক্রি হচ্ছে না আশানুরূপ। ফলে হতাশ প্রকাশকরা। লোকরা কিন্তু সবাই মেলায় আসেন সাধারণত বিকেলের দিকে, এবং এবার কিন্তু বিকেলে আমরা মেলায় সময়টা পাচ্ছি না। সেই দিক থেকে এই বই মেলা এখন পর্যন্ত প্রাণ আর পেল না। যে পরিমাণ বই এনেছে সেই পরিমাণ কোনো অংশই বিক্রি হয়নি, অর্থাৎ 10% যদি বললাম তাও বিক্রি হয় না। সুতরাং হতাশা আমাদের সবারই। আগামী 14 এপ্রিল শেষ হবে বইমেলার 37তম আসর। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। পবিত্র রমজানকে সামনে রেখে বাড়তি ভিড় ছিল রাজধানীর বাজারগুলোতে। তবে আসার কথা অন্যান্য বছরের মতো দাম নিয়ে অস্থিরতা নেই বাজারে। বিক্রেতারা বলছেন রমজানেও সংকট হওয়ার কোনো সংশয় নেই। তবে লকডাউনের অজুহাতে বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম, অন্যদিকে কিছুটা সহনীয় ছিল মাংসের দাম। শুক্রবারের বাজার ঘুরে বিস্তারিত জানিয়েছেন সুলতান আহমেদ। সুপ্রিম কোর্টের আইনজীবী একরামুল হক ডাবলু রাজধানীর বাড্ডার একটি বাজারে এসেছেন কেনাকাটা করতে। হাতে লম্বা একটি তালিকা। মেইনলি আজকে এই যে 16টা আইটেম দেখছেন এগুলো সব রমজানের বাজারই করবার চেষ্টা করছি। ব্যবসায়ীরা জানালেন চিনি আর সয়াবিন তেল ছাড়া অন্যান্য নিত্যপণ্যের দামে কোনো অস্থিরতা নেই। সরবরাহ ব্যবস্থা ঠিক থাকলে এবছর দাম বাড়ার কোনো শঙ্কাও দেখছে না তারা। জিনিসের দাম স্থিতিশীল আছে, তেল বাদে। ছোলা, আপনার খেসারি, চিনি ওগুলা আগের দামই আছে। তবে কিছুটা বেড়েছে সবজির দাম, যদিও তা স্বীকার করছে না বিক্রেতারা। পেঁপে চলে 30, চিচিঙ্গা আছে 50, করলা 50। গত সপ্তাহে টমেটো কিনছি 25 টাকা, আজকে 30 টাকা। লকডাউনে সীমিত গাড়ি চলার অজুহাতে কেজিতে 100 টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন মাছের দাম। চিংড়ি মাছ কেজিতে 100 টাকা বেশি, বর্তমানে 800 টাকা চিংড়ি মাছ বিক্রি করতেছে। লকডাউনের কারণে মাল গাড়ি করে আসে না, মাল একটু কম আসে, যার কারণে একটু দাম একটু বেশি। এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে আগের মতোই 580 থেকে 600 টাকা কেজি দরে। তবে কিছুটা কমেছে মুরগির দাম। আগে ছিল 340 টাকা 50 টাকা কেজি ছিল, জি এখন একটু কমছে।
কোনো অশুভ সিন্ডিকেট যাতে রমজানে কারসাজি করতে না পারে সেজন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন সচেতন ক্রেতারা। কঠোর মনিটরিংয়ের মাধ্যমে কোনো কারসাজি যাতে না হয়। নিত্যপণ্যের বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলতেও উদাসীন অনেক ক্রেতা বিক্রেতা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে প্রবাসের খবর। বাংলাদেশ কনসুলেট জেনারেল নিউ ইয়র্ক এবং সোসাইটির সম্মিলিত উদ্যোগে বৃহস্পতিবার থেকে 4 দিনের করোনা টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা নাগাদ মোট 500 জনকে টিকা দেওয়ার কার্যক্রমে হাতে নেওয়া হয়। এতে বিপুল সাড়া পড়ে উদ্বোধনের পরই। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা এ উপলক্ষে গণমাধ্যমকে জানান, কাগজপত্রহীন যেসব প্রবাসী নানা কারণে টিকার জন্য আবেদন করতে চাননি তাদের কথা বিবেচনা করে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কোনো ধরনের ফি ছাড়াই টিকা দেয়া হচ্ছে 18 বছর থেকে ঊর্ধ্ব বয়সীদের। মালয়েশিয়ায় চালু হয়েছে চাকরি খোঁজ অনলাইন পোর্টাল। মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশনের তত্ত্বাবধানে প্রবাসীদের নিশ্চিত চাকরি দেওয়ার লক্ষ্যে এই পোর্টাল চালু করা হয়েছে। 8 এপ্রিল এর উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। অনুষ্ঠানটি বাংলাদেশ হাই কমিশনের ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভার্চুয়ালি যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। আজ অনুষ্ঠিত হবে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 4র্থ দফার ভোট গ্রহণ। 5 জেলা 44টি আসনে নেওয়া হবে এই ভোট। এ দফায় ভোট নিয়ে আরও কড়াকড়ি অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন। এরই মাঝে শুক্রবারেও প্রচারণা চালিয়েছেন তৃণমূল এবং বিজেপি ক্ষমতায় এলে কলকাতাকে দেশের দ্বিতীয় আর্থিক রাজধানী করার ইঙ্গিত দিয়েছেন অমিত শাহ। শুক্রবার তিনি দাবি করেন নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হবে বিজেপি। শনিবার 4র্থ দফার ভোটের দিনে রাজ্যে 2টি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। খেলার খবর জানাবো বাংলাদেশ গেমসের খবর। শেষ হলো বাংলাদেশ গেমসের এবারের আসর। শেষ দিনে ভারোত্তোলনে 9টি জাতীয় রেকর্ড হয়েছে। নারী বিভাগে 4 ও পুরুষ বিভাগে হয়েছে 5টি রেকর্ড। তাইকোয়ান্দো ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনীর মাসুদ পারভেজ ও বর্ডার গার্ড বাংলাদেশের মাসুম খান। এদিকে রোয়িংয়ে সেরা হয়েছে কেরানীগঞ্জ। পুরুষ এবং নারী উভয় বিভাগেই স্বর্ণ জিতেছে তারা। অন্যদিকে নারী হকিতে শিরোপা জিতেছে নড়াইল। এবারের বাংলাদেশ গেমসকে সফল বলছেন বিএর সভাপতি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বাংলাদেশ গেমসের রোয়িংয়ে সেরা হয়েছে কেরানীগঞ্জ। পুরুষ ও নারী উভয় বিভাগেই স্বর্ণ জিতেছে তারা। রাজধানীর হাতিরঝিলে দিনব্যাপী রোয়িংয়ে পুরুষ ইভেন্টে আলীনগর রোয়িং ক্লাব আর নারীদের বিভাগে স্বর্ণ জিতেছে চুনকুটিয়া রোয়িং ক্লাব। তাইকোয়ান্দো ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনীর মাসুদ পারভেজ ও বর্ডার গার্ড বাংলাদেশের মাসুম খান। সিনিয়র পুরুষ অনূর্ধ্ব 74 কেজি ওজন শ্রেণীতে বর্ডার গার্ড বাংলাদেশের মাসুম খান 20-17 স্কোরে বাংলাদেশ সেনাবাহিনীর মোহাম্মদ নাসির পারভেজকে হারিয়ে স্বর্ণ জেতেন। এই ইভেন্টে বাংলাদেশ আনসার ও ভিডিপির মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আব্দুর রহিম ব্রোঞ্জ পদক জিতেছেন। সিনিয়র পুরুষ অনূর্ধ্ব 87 কেজি ওজন শ্রেণীতে বর্ডার গার্ড বাংলাদেশের মোহাম্মদ রাসেল খানকে 25-15 স্কোরে হারিয়ে সোনার পদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মোহাম্মদ মাসুদ পারভেজ। বাংলাদেশ আনসার ও ভিডিপির আলমগীর ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ নয়ন ব্রোঞ্জ পদক জিতেছেন। শেষ দিনে ভারোত্তোলনে 9টি জাতীয় রেকর্ড হয়েছে। নারী বিভাগে 4 ও পুরুষ বিভাগে হয়েছে 5টি রেকর্ড। নারীদের 87 কেজি ওজন বিভাগে স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক মোট ওজনের রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর তানিয়া খাতুন। নারীদের ঊর্ধ্ব 87 কেজি ওজন বিভাগে স্ন্যাচে রেকর্ড গড়েছেন বাংলাদেশ আনসারের সোয়াইবা রুকাইয়া। পুরুষদের ঊর্ধ্ব 109 কেজি ওজন বিভাগে স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফরহাদ আলী। 109 কেজি ওজন বিভাগে ক্লিন অ্যান্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর আব্দুল্লাহ আল মুমিন। ভারোত্তোলনের 20 ইভেন্টে সমান 10টি করে স্বর্ণ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ আনসার। এদিকে বাংলাদেশ গেমসের মাধ্যমে নতুন প্রতিভাবান ক্রীড়াবিদ বেরিয়ে আসবে এবং তারা দেশে বিদেশে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান। প্রতিযোগিতার মাধ্যমে
তাদের নিজস্ব মেধা কতটুকু আছে সেটা যাচাই করার সুযোগ পেয়েছে এবং তাদের অবস্থানটা কোথায় সেটা তারা নিজেরা বুঝতে সক্ষম হয়েছে এবং এইটার উপরে ভিত্তি করে যদি তারা তাদের যে দক্ষতা মেধা সেটা বৃদ্ধি করার জন্য যদি প্রচেষ্টা অব্যাহত রাখে তারা আরও উন্নতি করবে। অন্যদিকে নারী হকিতে শিরোপা জিতেছে নড়াইল। ঝিনাইদহকে 1-0 গোলে হারিয়েছে তারা। এর আগে শুক্রবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রেশমা আক্তারের একমাত্র গোলে দিনাজপুরকে হারিয়ে ব্রোঞ্জ পায় কিশোরগঞ্জ জেলা। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য 21 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে টেস্ট দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন 3 পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ, শরীফুল ইসলাম ও শহীদুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব ইনজুরিতে পড়ার শেষ মুহূর্তে দলের সুযোগ পাওয়া সৌম্য সরকার বাদ পড়েছেন প্রাথমিক তালিকায়। করোনা মহামারীর মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবারের আসরের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে 2 উইকেটে হারিয়ে শুভ সূচনা পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাই অনুষ্ঠিত রাতের ম্যাচে টস জিতে মুম্বাইকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বেঙ্গালুরু। ব্যাট করতে নেমে পুরো 20 ওভার খেলে 9 উইকেটে 159 রান সংগ্রহ করে মুম্বাই। তবে ব্যাট করতে নেমে 8 উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় বিরাট কোহলির দল। এবি ডিভিলিয়ার্সের 27 বলে 48 রান করেছে তারা। সংবাদ শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। 14 এপ্রিল থেকে কঠোর লকডাউন, 1 সপ্তাহ গণপরিবহন কারখানা সবই থাকবে বন্ধ। করোনায় আবারও শনাক্ত 7,000-এর বেশি, প্রাণহানি 63। আইসিইউর একটা ব্যবস্থা করা যায় নাই, একটা মানুষের কোনো চিকিৎসা হচ্ছে না। আমি বেডের জন্য আসছি, আজ কয়েকদিন যাবত বেড পাচ্ছি না। এই রোগীগুলো নিয়ে কোথায় যাব? এর একটা বিহিত হওয়া দরকার। রোগীর চাপে হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। বেড, আইসিইউ, অক্সিজেনের তীব্র সংকট, সরকারকে ব্যর্থ বললেন ফখরুল। লকডাউনের 5ম দিনে খুলল দোকানপাট, শপিং মল, গণপরিবহনে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, সংক্রমণ আরও বাড়ার শঙ্কায় বিশেষজ্ঞরা। রোহিঙ্গা সংকট মোকাবেলায় বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জন কেরির। জলবায়ুর বিরূপ প্রভাব ঠেকাতে কাজ করার অঙ্গীকার, ঘুরে গেলেন ঢাকা। শিশু বক্তার বিরুদ্ধে প্রতিবেদন 30 পেজ, সালথায় সহিংসতা আরও 4 মামলা, আসামি প্রায় 17,000। শীতলক্ষায় লঞ্চ ডুবিতে গ্রেফতার 5 জন রিমান্ডে। মারা গেলেন রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। বয়স হয়েছিল 99 বছর। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সহ বিশ্ব নেতাদের শোক। এবং পর্দা নামলো বাংলাদেশ গেমসের। রেকর্ডের সরাসরি শ্রীলঙ্কার সফরে 21 সদস্যের দল টাইগারদের। আইপিএলে মুম্বাইকে হারালো বেঙ্গালুরু। আর এই ছিল এখনকার সংবাদের সাথে থাকে সবাই।